নমস্কার বন্ধুরা, দেখুন আজকের জিকে ক্লাস। তো বিগত বছরগুলিতে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা ভূগোল থেকে বাছাই করা সেরা 30টি প্লাস প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি। তো আপনি এই 30টি জিকে শেখার পাশাপাশি আরো কিছু জানতে পারবেন। তো অনুগ্রহ করে ভিডিওটি মন দিয়ে দেখবেন, ঠিক আছে, যাতে আপনি পরীক্ষায় কিভাবে অ্যান্সার করবেন বা কোন কোন টপিক থেকে পড়বেন আমি এই জিকেগুলোর পাশাপাশি একটু আলোচনা করছি, ঠিক আছে। যাই হোক বন্ধুরা, দেখুন আজকের 1 নম্বর কোশ্চেন কি আছে, যে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কত সালে? 2002 সালে। তো বন্ধুরা এই প্রসঙ্গে আমি একটা কথা বলছি, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু বন্ধুরা ভারতবর্ষে একদম স্বাধীনতার পর থেকে চলে আসছে, ঠিক আছে। আর এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা রাশিয়া থেকে নেওয়া হয়েছিল, পণ্ডিত জওহরলাল নেহরু তখন প্রধানমন্ত্রী ছিলেন, ঠিক আছে। তো মনে রাখবেন এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু এখন আর নেই, এখন কি আছে? নীতি আয়োগ, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন কি বলছে, ঝাড়খণ্ড লৌহ ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত শহরটি হলো। তাহলে ঝাড়খণ্ডের লৌহ ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত শহরটির নাম কি? জামশেদপুর। এরপরে কি 3 নম্বর কোশ্চেন, কার্পাস প্রধানত যে রাজ্যে উৎপন্ন হয়? তাহলে কার্পাস প্রধানত মহারাষ্ট্রে উৎপন্ন হয়, মনে রাখবেন। তাহলে কার্পাস কি বন্ধুরা? কার্পাস এক ধরনের তুলো। তো এই তুলো কোথায় উৎপন্ন হয়? মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের কি ধরনের জায়গায়? কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলে, মনে রাখবেন। কার্পাস চাষের জন্য কৃষ্ণ মৃত্তিকা বিশাল বিশাল উপযোগী, ঠিক আছে, এটা মনে রাখবেন। আর এই যে মাটিতে কার্পাস চাষ হয় সেই মাটিকে কি বলা হয় বন্ধুরা? রেগুর মৃত্তিকা। এটাও কিন্তু পরীক্ষা আছে, যে রেগুর মৃত্তিকা কি? যে তুলা চাষের উপযোগী কালো ধরনের মৃত্তিকা, ঠিক আছে, যাকে কৃষ্ণ কার্পাস মৃত্তিকাও বলা হয়, হলো। এরপরে বন্ধুরা 4 নম্বর কোশ্চেন কি বলেছে, যে ভারতের বিখ্যাত মরুভূমির নাম কি? তো ভারতের বিখ্যাত মরুভূমির নাম বন্ধুরা থর মরুভূমি, মনে রাখবেন, হলো। বা বলা যায় ভারতের একমাত্র মরুভূমি হচ্ছে থর মরুভূমি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 4 নম্বর। এরপরে বন্ধুরা কি বলছে দেখুন, যে বিখ্যাত কয়েকটি মরুভূমি, অর্থাৎ বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে যে মরুভূমি থেকে প্রায় কোশ্চেন আসতে দেখা যায়। যার জন্য আমি কি করেছি, যে মরুভূমি বিষয়ে কয়েকটি ইম্পর্টেন্ট তথ্য আমি দিয়ে দিয়েছি, দেখুন, ঠিক আছে। এই তথ্যগুলো কি কি আছে দেখুন, যে বিখ্যাত কয়েকটি মরুভূমি, ঠিক আছে। তো এই মরুভূমির মধ্যে আমি কি কি দিয়েছি দেখুন। 1 নম্বর আছে সাহারা। তাহলে 1 নম্বর কি? সাহারা। সাহারা কি? বিশ্বের বৃহত্তম গরম মরুভূমি, সেটা কি? সাহারা। যদি প্রশ্ন আসে বিশ্বের বৃহত্তম গরম বা উষ্ণ মরুভূমি কোনটা, সেটা হচ্ছে কি? সাহারা মরুভূমি, মনে রাখবেন। সাহারা মরুভূমি কিন্তু বিশ্বের বৃহত্তম মরুভূমি নয়, বিশ্বের 3য় বৃহত্তম মরুভূমি, মনে রাখবেন, ঠিক আছে। যে সাহারা মরুভূমি কি? 3rd আয়তনের দিক থেকে। আচ্ছা, তাহলে এরপরে কি বন্ধুরা? এরপরে প্রশ্ন হচ্ছে তাকলা মাকান মরুভূমি, ঠিক আছে, 2 নম্বর। তাকলা মাকান মরুভূমি কি? উত্তর পশ্চিম চীনের সিনজিয়াং এ অবস্থিত। অতীতে এটি একটি কি ছিল? উর্বর বৌদ্ধ সভ্যতার কেন্দ্র ছিল। তাহলে কিন্তু প্রশ্ন এটা এইভাবে আসে, যেমন কি, যে তাকলা মাকান মরুভূমি কোথায় অবস্থিত? তাহলে অ্যান্সার হবে কি? উত্তর পশ্চিম চীনে, কিংবা এটা অপশনে থাকতে পারে সিনজিয়াং, তাই না? সিনজিয়াং এ, বা চীনের কোন দিকে অবস্থিত, এটা আসতে পারে, ঠিক আছে। তাহলে এটা মনে রাখবেন, তাকলা মাকান মরুভূমি এটা একটা ভয়ঙ্কর মরুভূমি। যাই হোক, তবে এটা কি একসময় কি উর্বর ছিল, অর্থাৎ কৃষিকাজও হতো এবং বৌদ্ধ সভ্যতার কেন্দ্র ছিল, এটা মনে রাখবেন, হলো। আচ্ছা, এরপরে বন্ধুরা 3 নম্বরে কি বলেছে, যে গোবি মরুভূমি। তাহলে মনে রাখবেন, গোবি মরুভূমি দিয়ে প্রচুর প্রচুর পরীক্ষা আছে। এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মরুভূমির নাম হচ্ছে গোবি মরুভূমি, যা কোথায় অবস্থিত? চীন এবং মঙ্গোলিয়ার দক্ষিণ অংশ জুড়ে রয়েছে গোবি মরুভূমি, ঠিক আছে। তাহলে চীন আর কি, চীন আর কোথায়? মঙ্গোলিয়া, এই দুটো জায়গার দক্ষিণ অংশ জুড়ে কিন্তু এই গোবি মরুভূমি রয়েছে, মনে রাখবেন। আচ্ছা, এরপরে বন্ধুরা কি? আন্টার্কটিকা। তাহলে আন্টার্কটিকা একটা কি? মরুভূমি। সম্ভবত এটা বিশ্বের বৃহত্তম ঠান্ডা মরুভূমি। তাহলে এখানে কি বলেছে? পৃথিবীর বৃহত্তম মরুভূমি, বা তাহলে আন্টার্কটিকা হচ্ছে পৃথিবীর বৃহত্তম মরুভূমি, ঠিক আছে, মনে রাখবেন। পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটা? আন্টার্কটিকা। আর 3য় বৃহত্তম হচ্ছে সাহারা, হলো। আচ্ছা, এরপরে কি? এরপরে বলেছে যে আন্টার্কটিকা বিশ্বের বৃহত্তম ঠান্ডা মরুভূমি, ঠিক আছে। আমরা কি জানি বন্ধুরা, বিশ্বের শীতলতম স্থান কি? ওইমাকন, তাই না? সেই ওইমাকন কোথায় অবস্থিত বন্ধুরা? ওইমাকন কিন্তু এই আন্টার্কটিকা মহাদেশে অবস্থিত, ঠিক আছে। আন্টার্কটিকা অ্যাকচুয়ালি একটা মহাদেশ, আর টোটাল মহাদেশটাই একটা কি? মরুভূমি। তবে আমরা কি জানি যে মরুভূমিতে বালি থাকে এবং সে উষ্ণ থাকে মরুভূমি, তাই না? কিন্তু বন্ধুরা না, মরুভূমির সংজ্ঞা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, যে ঠান্ডা বরফ রয়েছে তাও সেটাকে মরুভূমি বলা হয়েছে। কোনটা? আন্টার্কটিকা মহাদেশ, ঠিক আছে। টোটাল মহাদেশটা একটা কি? মরুভূমি। বিশ্বের বৃহত্তম ঠান্ডা মরুভূমি হচ্ছে আন্টার্কটিকা। আর কি? আন্টার্কটিকা পৃথিবীর শীতলতম স্থান। তাহলে যদি বলে পৃথিবীর শীতলতম স্থান কোনটি? আন্টার্কটিকা। শীতলতম মহাদেশ কোনটি? আন্টার্কটিকা। তবে অনেক সময় আন্টার্কটিকা অপশন থাকে না, অপশন থাকে কি? ওইমাকন। তো সেই ওইমাকনটা কোথায় অবস্থিত? আন্টার্কটিকা মহাদেশেই অবস্থিত, ঠিক আছে। আর একটা বিষয় আমার এই প্রসঙ্গে মনে পড়লো, যে আন্টার্কটিকা মহাদেশে ভারতের কিন্তু গবেষণা কেন্দ্র রয়েছে, ঠিক আছে। একটা আছে গঙ্গোত্রী আর একটা আছে ভারতী, মনে রাখবেন। গঙ্গোত্রী আর ভারতী এই দুটো গবেষণা কেন্দ্র কিন্তু আন্টার্কটিকা মহাদেশে রয়েছে, হলো। আচ্ছা, এরপরে কি বন্ধুরা? এরপরে হচ্ছে F নাম্বার, যে আতাকামা পৃথিবীর শুষ্কতম মরুভূমি, হলো। যদি বলে পৃথিবীর শুষ্কতম মরুভূমি কোনটা? আতাকামা। এটা কোথায় অবস্থিত? চিলির উষ্ণ মরুভূমি, অর্থাৎ কি?
চিলিতে অবস্থিত। আটাকামা মরুভূমি চিলিতে অবস্থিত। অনেক সময় এটা পরীক্ষায় এইভাবে আসে যে চিলির উষ্ণতম মরুভূমির নাম কি? অ্যান্সার আটাকামা। আবার যদি বলে পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম কি, সেটাও কিন্তু আটাকামা। তো এখানে আটাকামাও অনেক সময় বলে, আবার অনেক সময় আটাকামাও বলে, ঠিক আছে। আচ্ছা, এবার জি নাম্বার কি বলেছে, যে পৃথিবীর কি মরুভূমির দেশ কাকে বলে? তাহলে মনে রাখবে বন্ধুরা, মরক্কোকে বলা হয় মরুভূমির দেশ। হলো। আচ্ছা, তাহলে এই হলো বন্ধুরা মরুভূমির পার্ট। তো পরীক্ষায় মরুভূমি থেকে একটা না একটা কোশ্চেন প্রায় চলে আসে, যার জন্য আমি এই ব্যাপারে আমি একটু নোট লিখে দিলাম। হলো। এরপরে বন্ধুরা 5 নম্বর কোশ্চেন কি বলেছে দেখুন। তো 5 নম্বর কোশ্চেন বলেছে সিনকোনা প্রধানত যে রাজ্যে পাওয়া যায়। তাহলে সিনকোনা কোথায় পাওয়া যায় বন্ধুরা? পশ্চিমবঙ্গ রাজ্যে। হলো। পশ্চিমবঙ্গ রাজ্যে সিনকোনা পাওয়া যায়, ঠিক আছে। গঙ্গার উপনদীগুলি কি কি, এটা প্রশ্ন করেছে। যেহেতু এটা আমাদের প্রধান নদী, তাহলে এখান থেকে প্রশ্ন করতেই পারে, ঠিক আছে। তো মনে রাখবেন যে গঙ্গার উপনদী হচ্ছে যমুনা, সোন আর চম্বল। তো প্রশ্ন কিন্তু পরীক্ষায় এভাবে আসে না, যে প্রশ্ন আসে কি নিচের কোনটি একটি গঙ্গা নদীর উপনদী নয়, ঠিক আছে। 3টা অপশন দিবে গঙ্গা নদীর উপনদী, আর একটা দিবে কি সেটা গঙ্গা নদীর উপনদী নয়, বারের কোনো একটা প্রশ্ন দিয়ে দিবে, ঠিক আছে। তো মনে রাখবেন গঙ্গার প্রধান উপনদী কিন্তু বন্ধুরা যমুনা, তাই না? যমুনাও অনেক বড় একটা নদী, তো এটা হচ্ছে গঙ্গার প্রধান উপনদী, ঠিক আছে। আচ্ছা, এরপরে বন্ধুরা 8 নম্বর কোশ্চেন দেখুন কি বলেছে, মধ্যপ্রদেশের রাজধানীর নাম কি? তো মধ্যপ্রদেশের রাজধানী বন্ধুরা ভোপাল, ঠিক আছে। তো এই প্রসঙ্গে আমি একটা কথা আসি যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের রাজধানী আপনি জেনে যাবেন। তার মধ্যে কয়েকটা রাজ্য বারবার আসে, বেশি আসে, যেমন মধ্যপ্রদেশের এসছে। তো এরকম আরো কয়েকটা রাজ্য আছে, যেমন হিমাচল প্রদেশের রাজধানী কি বন্ধুরা? সিমলা, ঠিক আছে। অরুণাচল ইটানগর, ঠিক আছে। তারপর ত্রিপুরা আগরতলা, ঠিক আছে। এরকম কয়েকটা রাজ্যের রাজধানী বন্ধুরা আছে, ঠিক আছে। হিমাচল প্রদেশেরও আছে, আসামেরও আছে মাঝে মধ্যে দিসপুর। আসাম হচ্ছে কি দিসপুর। যাই হোক বন্ধুরা, আমি সব বলছি না, আপনি একটু ভারতবর্ষের রাজ্য রাজধানীগুলো দেখে যাবেন, এখান থেকে প্রশ্ন প্রায় আসেই। একটা রাজ্যের রাজধানীর নাম কিন্তু প্রায়ই আসে। হলো। আচ্ছা, এরপরে বন্ধুরা 7 নম্বর কোশ্চেন কি বলেছে দেখুন, ঠিক আছে। 7 নম্বর বলেছে আম প্রধানত যে রাজ্যে উৎপন্ন হয়। তাহলে আম কি প্রধানত যে রাজ্যে উৎপন্ন হয়, হয়তো অনেক রাজ্যে উৎপন্ন হয়ে থাকে, কিন্তু পশ্চিমবঙ্গ বন্ধুরা সবচেয়ে বেশি আম উৎপন্ন হয়। এরপরে হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল। তো এটা কিন্তু বন্ধুরা বারবার পরীক্ষায় আসে, যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে প্রশ্ন আসে, তার মধ্যে প্রথমটা কবে শুরু হয়েছিল, সেটা হচ্ছে 1951 সালে। কার আমলে শুরু হয়েছিল? পণ্ডিত জওহরলাল নেহরুর আমলে, মনে রাখবেন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। হলো। আচ্ছা, এরপরে বন্ধুরা কি 9 নম্বর কোশ্চেন, ঠিক আছে। 9 নম্বরে কি বলেছে? 9 নম্বর বলছে অব্র প্রধানত ভারতের যে রাজ্যে পাওয়া যায়। তাহলে অব্র কোথায় পাওয়া যায়? বিহারে পাওয়া যায়। হলো। এটা প্রশ্ন থেকে আমরা কি বুঝতে পারছি যে বিভিন্ন খনিজ সম্পদ কোন রাজ্যে বেশি পাওয়া যায়, ঠিক আছে, সেটা কিন্তু আপনি জেনে যাবেন। এরপরে কি বন্ধুরা, এরপরে হচ্ছে 10 নম্বর কোশ্চেন কি বলেছে, মাউন্ট এভারেস্টের উচ্চতা হলো। তাহলে মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে 8848 মিটার, এটা আমরা জানি, ঠিক আছে। তো মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? 8848 মিটার। কিন্তু বন্ধুরা চালাকি করে কি করবে, এই মিটারটা আর দিবে না, দিবে কি ফুটে। আপনি যদি মিটার ফুট ক্যালকুলেট করতে না জানেন, বা জানলেও সেখানে টাইম লেগে যাবে, তাই না? তাহলে আপনি কি করবেন, দুটোই দেখে যাবেন। এতদিন আপনার তো 8848 মিটার মনেই আছে, তাই না? এখন কি করবেন, ফুটে ওটা জেনে যাবেন। তো অনেক পরীক্ষা, বিশেষ করে রেলওয়ে বা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা কিন্তু বন্ধুরা মিটারে না দিয়ে ফুটে দিয়ে দেয়, ঠিক আছে। তাহলে কত ফুট? 29,000 ফুট, মনে রাখবেন। আর একটা কথা বলি বন্ধুরা, রিসেন্ট আমরা জানি কি হিমালয় হচ্ছে একটা ভঙ্গিল পর্বত। ভঙ্গিল পর্বত এক ধরনের কি সতেজ পর্বত, যার জন্য কি এটার উচ্চতা ধীরে ধীরে উপরে বরফ জমতে জমতে এটা কি উচ্চতা বেড়ে যাচ্ছে। তার জন্য এই 8848টা কিন্তু আপডেটেড হয়ে 8850 মিটার হয়ে গেছে, মনে রাখবেন। 2 মিটার বেড়ে গেছে, হয়তো এখন হিসাব করলে আরো একটু বেড়ে যাবে। তাহলে মনে রাখবেন কিন্তু এখন কিন্তু 8848 মিটার অপশনে থাকবে না, বা কোনটা থাকবে 8850 মিটার, ঠিক ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা মিটারে আর কি আপনি ফুটেও জেনে যাবেন। হলো। আচ্ছা, এরপরে বন্ধুরা কত নম্বর কোশ্চেন? 11 নম্বর কোশ্চেন, চেন্নাইতে শীতকালে বৃষ্টিপাত হয় উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে। তাহলে চেন্নাই আর কি, চেন্নাই কোথায় বন্ধুরা? চেন্নাই হচ্ছে দক্ষিণ ভারতে। তাহলে সেই দক্ষিণ ভারতে কি শীতকালে বৃষ্টিপাত হয় কোন বায়ুর প্রভাবে? উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে। আর পশ্চিমবঙ্গে বন্ধুরা আমি আগের চ্যাপ্টারে দিয়েছিলাম, আগের পার্টে, যে পশ্চিমবঙ্গে সাধারণত বৃষ্টিপাত কোন বায়ুর প্রভাবে হয়? বঙ্গোপসাগরীয় কি মৌসুমী বায়ুর প্রভাবে, মনে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে চেন্নাইতে শীতকালে যে বৃষ্টিপাত হয় সেটা কি উত্তর পূর্ব মৌসুমী বায়ু, তাই না? মনে রাখবেন এই জায়গায় কিন্তু বন্ধুরা বছরে 2বার বৃষ্টিপাত হয়, এটাও কিন্তু পরীক্ষা আছে, যে ভারতবর্ষের কোথায় বছরে 2বার বৃষ্টিপাত হয়, সেটা হচ্ছে কি তামিলনাড়ু উপকূলে। তো তামিলনাড়ু কোথায়? চেন্নাই আর তামিলনাড়ু, তাই না? তামিলনাড়ুর রাজধানী চেন্নাই ছিল, তো যাই হোক এখন তামিলনাড়ুটা ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে কি দুটো হয়েছে, যার জন্য একটা অংশের রাজধানী হয়েছে কি অমরাবতী, আর একটা হচ্ছে চেন্নাই। হলো। আচ্ছা, এরপরে বন্ধুরা কি 12 নম্বর কোশ্চেন গুলো, শৈলশহর কোদাইকানাল অবস্থিত যে রাজ্যে। তাহলে এটাও হচ্ছে বন্ধুরা তামিলনাড়ু। তাহলে কোদাইকানাল এটা মনে রাখবেন কি তামিলনাড়ুতে অবস্থিত। হলো। এরপরে বন্ধুরা দেখবেন কত 13 নম্বর কোশ্চেন। তাহলে দেখুন
13 নম্বর কোশ্চেন কি বলেছে, করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তাহলে করবেট ন্যাশনাল পার্ক বন্ধুরা উত্তরাখণ্ডে অবস্থিত, ঠিক আছে, উত্তরাখণ্ড। আচ্ছা, 14 নম্বর কোশ্চেন, ভাকরা নাঙ্গাল বাঁধ কোথায় অবস্থিত? তাহলে ভাকরা নাঙ্গাল বাঁধ বন্ধুরা পাঞ্জাবে অবস্থিত হলো। এটা কিন্তু পরীক্ষায় প্রচুর আসে, ভাকরা নাঙ্গাল বাঁধ। আচ্ছা, এরপরে কি 15 নম্বর কোশ্চেন, লাদাখ যে রাজ্যে অবস্থিত? তাহলে লাদাখ কোথায় অবস্থিত? লাদাখ বন্ধুরা জম্মু কাশ্মীরে অবস্থিত হলো। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে বন্ধুরা 16 নম্বর, ঠিক আছে। 16 নম্বর কি বলেছে, রাজস্থানের রাজধানী হলো। তাহলে আমরা এটা জানি যে রাজস্থান, ভারতের রাজধানী কি থর মরুভূমি রয়েছে, সেই রাজস্থানের রাজধানী বন্ধুরা জয়পুর, ঠিক আছে। আর মনে রাখবেন জয়পুরকে কি বলা হয়, পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া, ঠিক আছে। এটাও কিন্তু পরীক্ষায় বন্ধুরা আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে বন্ধুরা কি 17 নম্বর কোশ্চেন, 17 নম্বর কোশ্চেন কি বলেছে যে নারিকেল গাছ প্রধানত জন্মে উপকূলবর্তী অঞ্চলে। এটাও কিন্তু পরীক্ষা আছে, নারকেল গাছ কোথায় জন্মায়, কোন ধরনের অঞ্চলে জন্মায়, উপকূলবর্তী অঞ্চলে। কারণ কি নারকেল গাছে প্রচুর পরিমাণে লবণের প্রয়োজন, আর সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে কি লবণের অভাব হয় না, যার জন্য এই অঞ্চলে নারকেল গাছ ভালো জন্মায়। আর কেরলে বন্ধুরা নারকেল প্রচুর পরিমাণে হয়, এটাও কিন্তু পরীক্ষা অনেক সময় আসে, নিজের কোন রাজ্যে নারকেল বেশি উৎপন্ন হয়, হলো আনসার কি কেরল। আচ্ছা, 18 নম্বর কোশ্চেন, পূর্ব পশ্চিমে হিমালয়ের বিস্তার। তাহলে কি হিমালয় পূর্ব পশ্চিমে বিস্তৃত কত, 2500 মিটার বা 2500 মিটার মনে রাখবেন। এটা হচ্ছে পূর্ব পশ্চিমে কি হিমালয়ের বিস্তার। উত্তর দক্ষিণে কিছুটা কম হবে, দেখো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই দুটোই আপনি জেনে যাবেন, ঠিক আছে। 19 নম্বর কোশ্চেন কি বলছে, কানহা ন্যাশনাল পার্ক যে রাজ্যে অবস্থিত? তাহলে বন্ধুরা কানহা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এটা হচ্ছে বন্ধুরা মধ্যপ্রদেশ, মনে রাখবেন হলো। যে কানহা ন্যাশনাল পার্ক এটা মধ্যপ্রদেশে অবস্থিত। তার মানে কি দুটো প্রশ্ন আমরা পেয়ে গেলাম, যে করবেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ড আর কানহা ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশ। এরকম আরো কয়েকটি ন্যাশনাল পার্ক রয়েছে যেগুলো পরীক্ষায় বারবার আসে, যে এই পার্কগুলো কি জন্য বিখ্যাত বা কোন প্রাণীর জন্য বিখ্যাত, কোন রাজ্যে অবস্থিত, যেমন কি হলো আর কি জলদাপাড়া অভয়ারণ্য কি অ্যাক্সিং গন্ডারের জন্য বিখ্যাত। তারপরে গুজরাটের গির অরণ্য কি, এটা গভীরতার জন্য বিখ্যাত এবং কি গন্ডারের জন্য, সিংহের জন্য বিখ্যাত, ঠিক আছে। তো যাই হোক, এরপরে কি বন্ধুরা 20 নম্বর কোশ্চেন কি বলেছে, 20 নম্বর কোশ্চেন, আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ রাজ্য কোনটি? রাজস্থান। তাহলে আয়তনে বৃহত্তম রাজ্য কোনটি? রাজস্থান। আচ্ছা, এরপরে বন্ধুরা 21 নম্বর কোশ্চেন, আসামের রাজধানী হলো দিসপুর। তাহলে এর আগে আমি বললাম যে বিভিন্ন রাজ্যের রাজধানী আপনি জেনে যাবেন, একটা না একটা আসবেই, ঠিক আছে, দেখবেন পরীক্ষা। আসামের রাজধানী কি বন্ধুরা, অনেকে গুয়াহাটি বলে দিবে, কিন্তু গুয়াহাটি কিন্তু না, আসামের রাজধানী কি দিসপুর। আচ্ছা, 22 নম্বর প্রশ্ন, অমরনাথ নামক তীর্থক্ষেত্রটি কোথায় অবস্থিত? অমরনাথ নামক তীর্থক্ষেত্রটি অবস্থিত জম্মু কাশ্মীর, মনে রাখবেন হলো। জম্মু কাশ্মীরে অমরনাথ মন্দির অবস্থিত। তামা প্রধানত উত্তোলন করা হয় কোথায়? বিহারে, হলো বিহারে তামা উৎপন্ন করা হয়, ঠিক আছে। এরপরে বন্ধুরা 24 নম্বর কোশ্চেন কি, পাঞ্চমারি। পাঞ্চমারি নামক শৈল শহরটি যে রাজ্যে অবস্থিত? কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ, হলো পাঞ্চমারি নামক শৈল শহর কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত। আচ্ছা, এরপরে বন্ধুরা দেখুন 25 নম্বর কোশ্চেন। 25 নম্বর কোশ্চেন কি বলেছে, সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? অ্যান্সার কি কলকাতায়। তাহলে মনে রাখবেন এটা একটু কঠিন আছে, সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট, সেটা কলকাতায় অবস্থিত। 26 নম্বর কোশ্চেন, ভাগলপুর যে নদীর তীরে অবস্থিত সেটা হচ্ছে গঙ্গা। তাহলে গঙ্গা নদীর তীরে কি অবস্থিত? ভাগলপুর। এই প্রসঙ্গে আমি আরো বলছি বন্ধুরা, ভারতবর্ষের বিভিন্ন নামি দামি শহরগুলো কোন নদীর তীরে গড়ে উঠেছে, এটা কিন্তু পরীক্ষায় বন্ধুরা আসে। যেমন দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? যমুনা নদীর তীরে অবস্থিত। এরকম আরো কিছু কোশ্চেন রয়েছে যে কোন নদীর তীরে কোন শহর অবস্থিত, এই বিষয়ে গুগলে আপনি পেয়ে যাবেন। তো একটু ইম্পর্টেন্ট শহরগুলো আপনি দেখে যাবেন, ঠিক আছে। আচ্ছা, 27 নম্বর কোশ্চেন কি, ভারতে সোনা উত্তোলিত হয় কোথায়? সোনা উত্তোলিত হয় ভারতের কর্ণাটকে, মনে রাখবেন। এটা আমি বলেছিলাম যে কর্ণাটকে বেশি সোনা উৎপন্ন হয়, স্বর্ণশিল্প, হলো। আচ্ছা, কর্ণাটকের কি কোলার স্বর্ণখনি, অর্থাৎ কি এটা কিন্তু পরীক্ষা আসে যে নিচের কোনটি একটি স্বর্ণখনি উদাহরণ, কিন্তু কোলার, আর এই কোলার থেকে সবচেয়ে বেশি কি সোনা উৎপন্ন করা হয় ভারতের, ঠিক আছে, কর্ণাটক, মনে রাখবেন। এরপরের প্রশ্ন কি বন্ধুরা, 28 নম্বর প্রশ্ন কি বলেছে, কফি প্রধানত উৎপন্ন হয় কুর্গ, কর্ণাটক। কফি কোথায় উৎপন্ন হয়? কর্ণাটকের কুর্গতে, মনে রাখবেন। 29 নম্বর কোশ্চেন কি, কফির গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? তাহলে কফির গবেষণা কেন্দ্র কিন্তু বন্ধুরা দুটো, মনে রাখবেন। একটা হচ্ছে কি কেরালার কাসারগড়ে, আর একটা হচ্ছে কি চিকমাগুরে। এবার কি চিকমাগালুর কোথায় অবস্থিত? কর্ণাটকে অবস্থিত, ঠিক আছে, আমি এটাও লিখে দিয়েছি। তাহলে মনে রাখবেন কফির গবেষণাগার কাসারগড়, এটা হচ্ছে বন্ধুরা কি কেরালা, আর কি চিকমাগালুর এটা কোথায়? কর্ণাটক, হলো। এরপরে বন্ধুরা আজকে লাস্ট কোশ্চেন 30 নম্বর কোশ্চেন কি বলেছে যে পৃথিবীর সব থেকে বেশি সোনা রয়েছে কোন দেশে? হলো। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার আপনারা অনেকে আইডিয়া করে বলে দিবেন, সেটা হচ্ছে কি আমেরিকা যুক্তরাষ্ট্র হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। পৃথিবীর সবচেয়ে বেশি সোনা কোথায় রয়েছে? আমেরিকা যুক্তরাষ্ট্র। আচ্ছা, তাহলে আজকে এটাই লাস্ট প্রশ্ন ছিল বন্ধুরা। তো আমার জিকে ক্লাব যদি আপনার ভালো লেগে থাকে এবং কি আপনারা যদি বিভিন্ন মক টেস্ট দিবেন, তাহলে বুঝে যাবেন যে এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে কি না আসে, ঠিক আছে। দুটো মক টেস্ট দিলেই বন্ধুরা বুঝে যাবেন যে এই মাত্র 30টা প্রশ্ন থেকে আপনি দেখবেন
হয় এখান থেকে কমন পাবেন, না হলে কি এইরকমই দু একটা প্রশ্ন বন্ধুরা পেয়ে যাবেন। ঠিক আছে, আমি এখানে হয়তো বলেছি কফির গবেষণা কেন্দ্র, আপনি দেখবেন পরীক্ষায় চলে আসছে কি আখের গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত। এই দেখা গেলো এখানে আমি বলেছি যে সোনা উত্তোলিত হয় কর্ণাটকে, আপনার প্রশ্ন এসছে কি যে লৌহ কোথায় উৎপন্ন হয়, লৌহ খনি। ঠিক আছে, এইরকমই প্রশ্ন বন্ধুরা পরীক্ষায় আসছে বারবার। ঠিক আছে, আমি বারবার বলছি যে প্রশ্নগুলো দিয়েছি আপনি এটা তো পড়বেনই, তার সঙ্গে কি এইরকম প্রায় যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো একটু দেখে যাবেন। আমি ধীরে ধীরে প্রায় সবগুলোই নিয়ে আসবো, তো সেটা একটা টাইম লাগবে, কিন্তু আপনি কি করবেন, বিভিন্ন বই থেকে বা গুগল থেকে হলেও আপনি এই প্রশ্নগুলো গুছিয়ে পড়া শুরু করে দিন। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ঠিক আছে।